আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ধরেন কোন একটি ব্যক্তি হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, রেম করতেছে, খুবই অস্থিরতার মধ্যে আছে, এদিকে লকডাউন, বাসায় খুবই প্যানিকড অবস্থায় আছে, রোগীর বয়স প্রায় 50-এর উপরে, ডায়াবেটিস রয়েছে, কি করবে বুঝতে পারছে না। এমন একটা কন্ডিশনে যদি আমরা করোনা নিয়ে ভয় পেতেই পারি, কিন্তু যদি এই কন্ডিশনে যদি আমরা এমন একটা ডিভাইস পাই, যে ডিভাইসের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে না, এই পেশেন্টের কোনো ভয় নাই, এই পেশেন্টের করোনা হয়নি, বা এই পেশেন্টের শ্বাসকষ্টজনিত কোনো বড় জটিলতা সে ভুগতেছে না, তাহলে সেটা কি ডিভাইস হতে পারে? বিরাট প্রশ্ন আসে আমাদের কাছে। সেটি হচ্ছে পালস অক্সিমিটার। এই পালস অক্সিমিটারে মাধ্যমে আমরা এই একটা নাজুক, একটি মারাত্মক, একটি ভয়ানক, একটা ভয়ঙ্কর ভয় থেকে আমরা বেঁচে যেতে পারি। কারণ আমাদের এই বর্তমান লকডাউনে আমরা সবাই একটা আতঙ্কগ্রস্তের মধ্যে আছি। হয়তো বা আমার হয়তো করোনা হয়েছে, আমার হয়তো শ্বাসকষ্ট হতে পারে, আমি হয়তো বা যে কোনো মুহূর্তে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে মারা যেতে পারি। একটি বিরাট আমরা ভয়ের মধ্যে কাজ করে। তা আমাদের আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই পালস অক্সিমিটার 1970 সালে জাপানে প্রথম আবিষ্কৃত হয়, এবং এরপর থেকে এটা মেডিকেল সায়েন্সে বা বিভিন্ন রকম মানুষের সিরিয়াস কন্ডিশনে আমরা এটা ব্যবহার করে থাকি। এটি একটি নন ইনভেসিভ, অর্থাৎ এটি দিয়ে আমরা কোনো ব্লাড নেওয়া লাগে না, বাইরে থেকে প্রয়োজন পড়ে না, কোনো ইঞ্জেকশনের প্রয়োজন হয় না। আমরা বাইরে থেকে আমরা কি করতে পারি, আমরা এই ডিভাইসের মাধ্যমে আমাদের রক্তের স্যাচুরেশন, অক্সিজেনের স্যাচুরেশন আমরা জানতে পারি, এবং এটি খুব দ্রুত করা যায়, এবং এটি খুবই চিপ এবং খুব ইফেক্টিভ এবং খুব ইজি। দেখা গেল এটা খুব একটা খরচ খুব কম, এবং আমরা খুব মোটামুটি মোস্ট অ্যাকুরেট আমরা জানতে পারি যে আমাদের রক্তের স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন কত রয়েছে আমরা জানতে পারি। এবার আসি অক্সিজেন স্যাচুরেশনটা কি বা অক্সিজেনটা কি। আসলে আমাদের যে এনভায়রনমেন্ট, বাতাসের মধ্যে আমাদের প্রায় 78% রয়েছে আমাদের নাইট্রোজেন, 21% রয়েছে অক্সিজেন, এবং বাকি 1% আদার্স অনেকগুলো জলীয় বাষ্প থেকে আর অন্যান্য বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থও রয়েছে। এখন এই যে 21% অক্সিজেন এই বাতাস থেকে আমাদের রক্তে কিভাবে আসবে, কে নিয়ে আসবে? আমরা জানি আমাদের লাংস কি করে, এই 21% অক্সিজেন আমাদের কি করে রক্তের মধ্যে প্রসেসের মাধ্যমে, রক্তের মধ্যে সে কি করে আমাদের মধ্যে প্রবেশ করতে সহযোগিতা করে। কার মাধ্যমে? আরবিসির মাধ্যমে। তাহলে এই যে অক্সিজেন আমাদের ব্লাডে কিভাবে আসলো, আমাদের লাংসের যে অ্যালভিউলাস সে কি করে আমাদের টিস্যুর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা আমাদের কি করে, এই আরবিসি সেই লাংস থেকে আমাদের ফুসফুসের মাধ্যমে আমরা বের করে দিই। আর বাতাস থেকে যে আমরা শ্বাস নিলাম, সে বাতাসে 21% অক্সিজেন এই ফুসফুস কি করে আমাদের রক্তের মধ্যে, আরবিসির মধ্যে এই 21% অক্সিজেন আমাদের রক্তের আরবিসির মধ্যে ঢোকায়, এবং সেই অক্সিজেন কি করে আমাদের সমস্ত টিস্যুতে আমাদের অক্সিজেন প্রবাহিত হয়। আমরা জানি আমাদের টিস্যু অক্সিজেন ছাড়া এক মুহূর্ত কিন্তু বাঁচতে পারে না, তাহলে অক্সিজেন খুবই জরুরি, এবং এই অক্সিজেন ছাড়া আমাদের কোনো টিস্যু তার মেটাবলিজম হতে পারে না, বাঁচতে পারে না। এখন এই অক্সিজেন আমাদের রক্তে সঠিকভাবে আসছে কিনা এটা কার মাধ্যমে জানা যাবে? এই পালস অক্সিমিটারের মাধ্যমে জানা যাবে। তো এই অক্সিজেন যদি কম হয় তাহলে অনেক সমস্যা হতে পারে, আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, আমরা সাইনোসিস হতে পারে, হাইপোক্সিয়ামিয়া হতে পারে, এর বিভিন্ন রকম জটিল জটিল সমস্যা আমরা দেখা দিতে পারে, যেটা আমাদের প্রাণনাশেরও কারণ হতে পারে। তাই আমরা বুঝলাম এই যে রক্তের মধ্যে যে অক্সিজেন আসতেছে, সেই অক্সিজেন আমাদের রক্তের মধ্যে যথার্থ পরিমাণ আছে কিনা আমরা কি করে বুঝতে পারবো? এই পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। তো এবার আমরা দেখব যে এই পালস অক্সিমিটারের একটা তো বললামই যে অক্সিজেনের স্যাচুরেশন কতটুকু রয়েছে সেটা আমরা জানতে পারবো পালস অক্সিমিটারের মাধ্যমে। এবার আমরা দেখব এই যে পালস অক্সিমিটার আর কিভাবে আমাদের সহযোগিতা করতে পারে। বর্তমানে যে নবজাতক যে শিশুগুলি হচ্ছে, সেই শিশুগুলির কিন্তু ইনস্ট্যান্ট আমাদের কার্ডিয়াক সমস্যা রয়েছে কিনা, কার্ডিয়াক ডিজিজ আছে কিনা, তা কিন্তু আমরা পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। এছাড়াও আমাদের এই যে কোভিড, যে আমাদের করোনার যে প্রবলেম আমরা দেখতেছি, সেই কোভিড 19 আমরা জানি যে এই যখনই কারো কোভিড হয়, সে কোভিড কি করে আমাদের লাংসের নিচের দিকে লোয়ার লোবে কি করে পানি জমে যায়, এবং লোয়ার লোবটা ঠিক মতো কাজ করতে পারে না, অক্সিজেন তৈরি করতে পারে না, এবং অক্সিজেন ব্লাডে দিতে পারে না। তাহলে এই যে যদি আমরা পালস অক্সিমিটারের মাধ্যমে যদি আমরা দেখি যে আমাদের রক্তের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, ধরা গেল যে 94 এর নিচে 92 বা তার নিচে আসতেছে, তাহলে আমরা কি ধারণা করে নিব? আমরা হয়তো বা ধারণা করতে পারবো যে এই রোগীর যেহেতু তার সাইন সিমটম প্রায় কোভিড পজিটিভের মতো দেখাচ্ছে, পাশাপাশি তার পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, হয়তো বা তার কি হতে পারে, সে হয়তো বা করোনা পেশেন্ট হতে পারে। এটা আমরা কি করে বুঝলাম? পালস অক্সিমিটার আমাদের আরেকটা কি করতে পারে, একটা ওয়ে দেখাইতে পারে যে হয়তো বা সেই পেশেন্টটা কি হতে পারে, যে কোভিড-19 পজিটিভ হতে পারে। এছাড়াও আমরা কি করতে পারি, যে আমরা আমাদের যে একটা পেশেন্ট হাইপোক্সিয়া মানে হচ্ছে যে এই যে
রক্তের মধ্যে অক্সিজেন যদি 69-এর নিচে কমে যায় তাহলে বিভিন্ন মারাত্মক একটি অবস্থা, ঠোঁট লাল হয়ে ঠোঁট নীল হয়ে যাবে, আমাদের জিভটা ব্লু হয়ে যাবে, আমাদের আঙ্গুলগুলো ব্লু হয়ে যাবে এবং একটা আস্তে আস্তে কী হবে, রোগী মানে একটি মারাত্মক কন্ডিশনে চলে যেতে পারে। এই যে ভাইটাল সাইন দেখার আগে যদি আমরা কি করতে পারি, আমরা পালস অক্সিমিটার মাধ্যমে আমরা জানতে পারি যে তার অক্সিজেন স্যাচুরেশন কম রয়েছে কিনা। যদি কম থাকে তাহলে আমরা দ্রুত তার হাইপোক্সিয়ার ওই সাইন সিম্পটম দেখার আগে আমরা তার কি করতে পারি, ব্যবস্থা নিতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি, বাসায় আমরা অক্সিজেন থেরাপি যে দিব, দেখা গেল একটি করোনা পেশেন্ট আমাদের বাসায় রয়েছে, এখন সেই পেশেন্টের বারবারই কি হচ্ছে, তার অক্সিজেন দরকার হতে পারে, কতটুকু দরকার হবে কতটুকু দরকার হবে না। এই যে তার বাসায় যে হোম থেরাপি যে অক্সিজেন থেরাপি আমরা দিব, তা আমরা পালস অক্সিমিটারের মাধ্যমে কি করতে পারি, আমরা মেজারমেন্ট করে দিতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে কতটুকু তার অক্সিজেন দিব কি দিব না। সেটা আমরা কে ডিসাইড করে দিবে, পালস অক্সিমিটার আমাদের একটা প্যারামিটার হতে পারে ফর অক্সিজেন থেরাপির। এছাড়াও যে সকল পেশেন্টদের এই অক্সিজেন বারবার সিচুয়েশন হচ্ছে, এই কমে যাচ্ছে এই বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কি করবো বা কতটুকু অক্সিজেন দিব। এই পালস অক্সিমিটার আমাদের কি করতে পারে, আমাদের একটা দিক নির্দেশনা দিতে পারে। এছাড়া কি হতে পারে যে অনেক পেশেন্ট আছেন যাদের এক্সারসাইজ করলে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, অর্থাৎ কি হয়, আমাদের স্যাচুরেশন কমে যেতে পারে। তাহলে আমি পালস অক্সিমিটারের মাধ্যমে সেই পেশেন্টের এক্সারসাইজ লেভেলে কতটুকু অক্সিজেন দরকার সেটা আমরা ডিসাইড করতে পারবো, রেস্টিং কত দূর দরকার সেটা আমরা ডিসাইড করতে পারবো, এবং এইভাবে আমরা কি করতে পারবো, আমরা অক্সিজেন থেরাপি আমরা এখানে প্রয়োগ করতে পারবো। এরকমভাবে আমরা কি করতে পারবো, আমরা ওভারঅল এই যে একটি পেশেন্টের অ্যাসেসমেন্ট করতে পারি, আমরা পেশেন্টটা কতটুকু তার রিক্সে আছে, কতটুকু একটা রিস্ক ফ্রি আছে, সে আমরা এই পালস অক্সিমিটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা জানতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা পেশেন্টকে গাইড করতে পারবো, এবং সেভাবে আমরা কি করতে পারবো, আমরা ব্যবস্থা নিতে পারবো। অর্থাৎ পালস অক্সিমিটার এক কথা বলা যায় যে আমাদের একটি অ্যাংজাইটি মানে একটা মারাত্মক একটা দুশ্চিন্তা থেকে কি হতে পারে, আমাদের একটা আশার আলো দেখাইতে পারে, আমাদের নিশ্চিন্ত করতে পারে এই পালস অক্সিমিটার। দর্শক, আমরা এখন দেখবো যে আমাদের পালস অক্সিমিটার কিভাবে কাজ করে। এই একটি পালস অক্সিমিটার, এই পালস অক্সিমিটারের উপরে রয়েছে আমাদের রেড ইনফ্রারেড আর নিচে রয়েছে আমাদের ফটো ডিটেক্টর। অর্থাৎ যখন আমাদের এই আঙ্গুলের মধ্যে কি আছে, একটি আর্টারি দিয়ে রক্ত আসতেছে, আবার এই টিস্যুর মধ্যে মেটাবলিজম হয়ে আরেকটি ভেইন দিয়ে আমাদের ব্লাডটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ডিঅক্সি হিমোগ্লোবিন আমাদের হার্টে চলে যাচ্ছে। এখন এই যে আর্টারিয়াল যে অক্সি হিমোগ্লোবিন লেভেল কতটুকু আছে তা কি করে, প্রথমে এই রেড ইনফ্রারেড মাধ্যমে এটা কি করে, নিচের দিকে যায়। আবার এই যে নিচে যে ছোট্ট একটি দেখা যাচ্ছে এখানে, এই যে নিচে লাল, এটা হচ্ছে আমাদের একটি ফটো ডিটেক্টর। এই ফটো ডিটেক্টর উপরে যখন এই রে পড়বে তখন কি করবে, সে অক্সি হিমোগ্লোবিন এবং অক্সি হিমোগ্লোবিনের মধ্যে যে রেশিও আছে সেই রেশিওটা ডিটেক্ট করবে, এবং তারপর সে বলে দিবে যে এই আমার শরীরের মধ্যে কত পার্সেন্ট অক্সিজেন স্যাচুরেশন রয়েছে। এবং এইভাবে আমরা কি করতে পারি, আমাদের শরীরের মধ্যে কত পার্সেন্ট 96, 94 কত পার্সেন্ট অক্সিজেন রয়েছে আমরা সেটা কি করে আমরা বুঝতে পারি, এবং এইভাবে এটা আমাদের রেজাল্ট দেয়। এবার আমরা দেখব যে এই পালস অক্সিমিটার ব্যবহারের পূর্বে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে আমাদের নিজেকে আগে হাইজিন মেনটেন করতে হবে। আমি যদি ময়লা হাতে যদি আমি এই পালস অক্সিমিটার ব্যবহার করি তাহলে রিডিংটা ঠিক মতো নাও দিতে পারে। আর কি করতে পারে, আমি যে পেশেন্টকে আমি এটা ব্যবহার করব, আমি সেই পেশেন্টকে কী করতে হবে, আমি বুঝায় বলতে হবে, এক্সপ্লেন করতে হবে যে এই পালস অক্সিমিটারটা কী করে, আমি এটা দিয়ে আমি কী করবো, এটা কোনো ইনজেকশন না, ভয় পাওয়ার কিছু নাই। এই জিনিসগুলো যদি আমি তাকে বুঝায় দেই তাহলে সে কী করবে, সে রিল্যাক্স থাকবে, এবং পালস অক্সিমিটার আমি কী পাবো, আমি যথাযথভাবে আমি এটা বুঝতে পারবো, রিডিংটা আমি বুঝতে পারবো। এবার আমরা দেখবো যে কী কী ফ্যাক্টর আমাদের এই পালস অক্সিমিটারকে কী করতে পারে, রিডিংয়ে তারতম্য করতে পারে। নাম্বার 1 হচ্ছে লাইট। যদি আমরা পেশেন্টকে এমন একটা সূর্যের ডাইরেক্ট হাতের সূর্যের আলো ডাইরেক্ট পড়তেছে এমন একটি কন্ডিশনে যদি আমি কি করতে পারি, আমি যদি হাতটা রাখি বা মিটারটাকে রাখি তাহলে সেই মিটারের রিডিংটা কি হতে পারে, তারতম্য করতে পারে। এছাড়া কি হতে পারে, যদি হাতটা কাঁপে, এরকম যদি আমি হাতটা রেস্টে অবস্থা না রাখি, যদি হাতটা এরকম কাঁপে তাহলে রিডিংটা কি হতে পারে, আমাদের প্রবলেম তৈরি করতে পারে। এবং পালস ভলিউম, আমাদের হার্ট যে পাম্প করতেছে, যে পালস আমাদের শরীরে আমরা যে পালস অনুভব করতেছি, সেই পালসটাও যদি কি হয়, যে ভলিউম যদি কম থাকে তাহলেও আমরা রিডিং কী করতে, আমরা ফলস রিডিং আমাদের দেখাতে পারে। এছাড়া ভ্যাসোকনস্ট্রিকশন, অর্থাৎ যদি ব্লাড ভেসেলের মধ্যে কোনোভাবে যদি ব্লাড ভেসেলগুলো যদি কনস্ট্রিকশন হয়ে থাকে তাহলে আমরা সঠিকভাবে আমরা রিডিংটা পাবো না। এছাড়াও দেখা গেলো আমরা অনেক গ্যাসের মধ্যে কোনো গাড়ির কালো ধোঁয়ার মধ্যে অনেকক্ষণ ছিলাম বা ওই জায়গায় আসি, সেই সময় যদি আমরা এই পালস অক্সিমিটার রিডিং নেওয়ার চেষ্টা করি তাহলে কি হতে পারে, আমাদের রিডিং বেশি দেখাতে পারে। কারণ কার্বন মনোক্সাইড আমাদের
কার্বন মনোক্সাইড আমাদের অক্সিজেনের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, যার ফলে ফলস অতিমাত্রায় অক্সিজেন স্যাচুরেশন দেখাতে পারে। এবং এছাড়াও সার্কুলেশন, যদি আমাদের সার্কুলেশন যদি হার্টে কোনো প্রবলেমের কারণে যদি সার্কুলেশন কম থাকে তাহলে পালস অক্সিমিটারে আমাদের ফলস রিডিং দেখাতে পারে। এছাড়াও কোনো পেশেন্ট যদি অ্যানিমিয়াতে ভুগে, রক্ত স্বল্পতা ভুগে, তার ক্ষেত্রেও কী হতে পারে, পালস অক্সিমিটার আমাদের ভুল রিডিং দেখাতে পারে। এছাড়াও দেখা গেলো যে খুব খুব মানে তাপমাত্রা অনেক কম, ঠান্ডা, প্রচুর এসির মধ্যে যদি আমরা কাজ করি, এমন সেই ঠান্ডা ওয়েদারের মধ্যে বা হাত যদি অনেক ঠান্ডা থাকে তাহলে পালস অক্সিমিটার কী করতে পারে, আমাদের ফলস রিডিং দেখাতে পারে। এছাড়া এসি রুমে আমাদের যদি অপারেশন থিয়েটারে প্রচণ্ড স্বচ্ছ আলো আমাদের থাকে, সেই স্বচ্ছ আলোর মধ্যে যদি আমাদের পালস অক্সিমিটার আমরা ব্যবহার করি তাহলে ফলস রিডিং দেখাতে পারে। এই জন্য আমাদের ওই আলো থেকে হাতটাকে একটু সরাই আনতে হবে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া অনেক সময় আমাদের নেল পলিশ ব্যবহার করি, তো নেল পলিশ যদি আমরা ব্যবহার করি তাহলে সেই নেল পলিশের কারণে, কালারের কারণে আমাদের রিডিং ঠিক মতো নাও আসতে পারে। এছাড়াও আমাদের অনেকের কী হতে পারে যে নোট থাকে বড় বড়, সেই নোট বড় বড় থাকলে, যদি নোট বড় থাকে তাহলে এই পালস অক্সিমিটার ভিতরে গিয়ে যথাযথভাবে ওই জায়গায় পড়ে না, পড়লে কি হয়, আমাদের পালস অক্সিমিটার যথাযথভাবে তার ওই ফটো লেন্থটা ঠিক মতো পাস করতে পারে না এবং আমরা সঠিকভাবে রিডিং আমরা পাই না। এই জন্য আমাদের সেটা কী করতে হবে, লক্ষ্য করতে হবে। এবং যে লোক সবসময় ডানহাতি, তাদের আমাদের কী করতে হবে, ডান হাতে আমরা পালস অক্সিমিটার ব্যবহার করার চেষ্টা করতে হবে। বাম হাতিদের বাম হাতে আমাদের পালস অক্সিমিটার ব্যবহার করার চেষ্টা করতে হবে, কারণ এর সাথে ব্লাড সার্কুলেশনের একটি সম্পর্ক রয়েছে। কোন হাতে আমরা এই পালস অক্সিমিটারটা দেখব, সেটা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করবো মিডল ফিঙ্গারে, এবং মিডল ফিঙ্গারে যদি কোনো প্রবলেম হয় তার সেক্ষেত্রে আমরা থামে আমরা চেষ্টা করবো। এছাড়া আমাদের অন্য ফিঙ্গার দেখা যেতে পারে, বাট চয়েস হচ্ছে মিডল ফিঙ্গার অ্যান্ড থামে। এবং কোনো কারো ডান হাতে সমস্যা হয়ে থাকে তাহলে বাম হাত দেখবো। দুই হাতে যদি কারো সমস্যা হতে পারে তাহলে আমরা কী করবো, পায়ের আঙুল দেখতে পারি এবং কানে আমরা দেখতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত পায়ের আঙুল চিকন থাকে, এই জন্য পায়ে সাধারণত দেখা হয়। আমরা তার আগে প্রথম আমাদের চিন্তা করতে হবে যে পালস অক্সিমিটারটা আমরা ব্যবহার করতেছি সেটা ঠিক আছে কিনা, সেটা আমরা কি করে বুঝবো। সেটা বোঝার আরেকটি পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হলো যে আমরা কি করব, আমরা প্রথমে আমাদের কোনো একটা আঙ্গুলকে আমরা কি করব, এরকম ব্লক করে দিব, এরকম রাবার দিয়ে। এরকম রাবার দিয়ে পেঁচিয়ে আমাকে এই ব্লাড সার্কুলেশন বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে অনেকক্ষণ পর যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা কি করব, পালস অক্সিমিটারটা আমরা আঙ্গুলে এরকম কি করব, প্রয়োগ করব। প্রয়োগ করার পর আমরা এরকম করে ধরে রাখবো 1 মিনিট, আমরা পুরো 30 সেকেন্ড আমরা ধরবো। এখানে কেউ ভুল করা যাবে না, পুরো 30 সেকেন্ড আমরা রাখবো, কারণ 30 সেকেন্ড না হলে তার এই মেশিন ঠিকমতো তাকে প্রসেস ঠিকমতো করতে পারে না। এরপর যদি দেখা যায় যে এই পালস অক্সিমিটারটার রিডিং যদি না দেখায়, যে এখানে দেখার কোনো রিডিং দেখাবে না, তাহলে বোঝা যাবে যে পালস অক্সিমিটার ঠিক আছে, কারণ ব্লাডটা আমি বন্ধ করে রাখছি। আর যদি দেখা যায় রিডিং দেখায় তাহলে বুঝতে হবে যে মেশিনটা হয়তো মেশিনটার কোয়ালিটি নিয়ে আমাদের সন্দেহের অবকাশ থাকবে। এবার আমরা দেখব যে এই পালস অক্সিমিটারটা ব্যবহার পূর্বে আমাদের কী করতে হবে। আমাদের প্রথমে চেক করতে হবে যে আমাদের ব্যাটারিটা, যে ব্যাটারিটা আমরা এখানে যদি আমরা অনেক দিন যদি ব্যাটারিটা থাকে পুরাতন হয়ে যায় তাহলে কি হয়, আমাদের ব্যাটারিটা ঠিকমতো কাজ করে না। এই ব্যাটারি দুটো পেন্সিল ব্যাটারি আছে, সেই ব্যাটারি আমাদের নতুন ব্যাটারি লাগানো আমরা কি করবো, আমরা চেষ্টা করব। এরপর আমরা কি করব, এরপর আমরা দেখব এইটা আমরা হাত ক্লিন করে নিতে হবে এবং এই প্রোবটা আমরা কি করবো, আমরা মুছে নিব। দর্শক লক্ষ্য করেন, এই প্রোবটা মুছে নিব। অনেক সময় এই প্রোবটা ময়লা থাকে, ময়লা থাকার কারণে যথাযথভাবে এই রিডিং ঠিকমতো দেয় না। এরপরে আমি যে হাতটা আমি দেখতে চাই, যেমন আমি ডান হাতি, আমার ডান হাতটা আমি দিব, দেওয়ার পর কী করবো, আমি এটা পুরোটা ঢুকাবো। ঢুকানোর পরে ভালো মতো লাগিয়ে রাখবো এবং তারপরে মেশিন অন করে কোনো একটা জায়গায় আমরা স্থিরভাবে রাখবো। এরপর আমি কি করবো, অনটা করে দেবো। তারপর আমি 1 মিনিট রাখবো। রাখার পর এই পালস অক্সিমিটারটা আমরা দেখবো। দেখলে পরে এটা দুইটা রিডিং দেখাবে। যেমন আমাকে দেখাচ্ছে 97 আমার পালস অক্সিজেন স্যাচুরেশন, এবং আমার পালস দেখাচ্ছে 83, 84। মোটামুটি আমার নর্মাল রয়েছে। এটা দেখলে আমরা মোটামুটি এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কন্ডিশন কী অবস্থা রয়েছে এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। এবার আমরা দেখব যে কতটুকু দেখলে রেঞ্জটা আমরা কি করে বুঝবো যে আসলে আমাদের চিন্তাযুক্ত মতো অবস্থা না আমরা টেনশন ফ্রি থাকবো কখন। মোদ্দা কথা হচ্ছে, যদি আমাদের রক্তের আমাদের পালস অক্সিমিটারে যদি রিডিং 94 বা তার উপরে দেখায় তাহলে আমরা নিশ্চিন্ত থাকবো যে না আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে যদি রিডিং 92 দেখায় বা 91 দেখায় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে যে হয়তো বা আমার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, আমাকে খুব সতর্ক থাকা লাগবে, যে কোনো মুহূর্তে আরও কমে গেলে আমাকে ব্যবস্থা নিতে হবে।
কিন্তু যদি আমার পালস অক্সিমিটারে যদি 90-এর নিচে দেখায় তাহলে এটা খুবই সিরিয়াস একটি কন্ডিশন। আমি হয়তো যে কোনো মুহূর্তে আরও মারাত্মক দুর্ঘটনায় মানে শ্বাসকষ্ট মানে রেসপিরেটরি ডিস্ট্রেসে বড় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমাকে কী করতে হবে, একটি ভালো ব্যবস্থা নিতে হবে, আমাকে সতর্ক হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কখনো কখনো ব্যক্তি বিশেষে কিন্তু আবার এই মাত্রাটাও মানে তারতম্য হতে পারে। যেমন একটি প্রেগনেন্সি একটা ফিমেল পার্সন, সেক্ষেত্রে কিন্তু তার 94-এর জায়গায় 96 যদি থাকে বা 97 থাকে, আমরা সেটাই আমাদের রিকোয়ার থাকবে যে তার অক্সিজেন লেভেল যেন কি থাকে, পালস অক্সিমিটার অক্সিজেন স্যাচুরেশন যেন একটু বেশি থাকে। আবার একটি সিওপিডি পেশেন্ট, সেই সিওপিডি পেশেন্টের কিন্তু আমরা 94 জরুরি না, যদি তার 92 থাকে, তার বেসিক যদি তার বেসলাইন যদি 92 থাকে, তাহলে আমরা ধরে নেব তার জন্য 92 নর্মাল। এইটা একদম 94 না হলে যে একদম নর্মাল না, এই কথা বলা যাবে না, এটা তারতম্য এদিক সেদিক হতেও পারে। এবার আমরা কি করব, যে এই যে তার নর্মাল রেঞ্জটা আমরা দেখলাম, সেই রেঞ্জ অনুযায়ী আমরা কি করব, আমরা পরবর্তী আমরা ব্যবস্থা নিব। কি ব্যবস্থা নিব, যদি দেখি যে আমরা 92 থাকে, তাহলে আমরা কি করব, আমরা অক্সিজেন দিব। অক্সিজেন দিয়ে যদি 95 চলে আসে, আমরা তখন আবার কি আমরা অফ করব, অর্থাৎ আমরা বুঝে নিলাম যে এখন তার লেভেল ঠিক আছে। এইভাবে আমরা বারবার আমরা কি করব, বারবার এই পালস অক্সিমিটার আমাদের মনিটরিং করে আমরা পেশেন্টকে আমরা ব্যবস্থাপনা নিতে পারবো। এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয়। তো মোটামুটি আমরা এক কথায় আমরা বুঝতে পারলাম যে এই পালস অক্সিমিটার এই অবস্থায় করোনা সিচুয়েশনে, লকডাউন সিচুয়েশনে আমাদেরকে অনেক হেল্পফুল। এবং এই পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা কি করব, আমরা নিশ্চিন্ত থাকবো। যদি আমরা মিটারে যদি দেখি 90 নিচে নেমে আসে, তাহলে আমরা যত দ্রুত ব্যবস্থা নিব, অক্সিজেন দেওয়ার ব্যবস্থা নেব, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। আর যদি 94 বা 95, 96 থাকে, আমরা নিশ্চিন্ত থাকবো যে আলহামদুলিল্লাহ আমাদের কোনো তো সমস্যা নাই। তো এই ছিল আমাদের আলোচ্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।